এই বাংলাদেশে রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, সেই সংস্কৃতির ধারা আমরা পাল্টে দিতে চাই। রাজার ঘরে জন্ম নিলেই রাজা হওয়া যাবে না, মন্ত্রীর ঘরে জন্ম নিলেও মন্ত্রী হওয়া যাবে না। তার আপন যোগ্যতা যদি থাকে, সে কেবল এই কাজের জন্য নির্বাচিত হবে। আমরা এমন বাংলাদেশ চাই, একজন সাধারণ রিক্সা চালক ভাই তার সন্তানের মেধা বিকাশের মাধ্যমে একদিন যেন সেও এদেশের প্রধানমন্ত্রী হতে পারে। ওই বাংলাদেশটা আমরা গড়তে চাই। অতীতের বস্তা পচা রাজনীতি, যেটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, এক না একতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। আপনারা প্রস্তুত? আলহামদুলিল্লাহ। আমাদের কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান। এই আসমানের ছাদের নিচে আর এই জমিনের বিছানার উপরে বাংলাদেশে যারা বসবাস করবে, আমরা তাদের সকলের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ এই কাজে আমরা এগিয়ে যাব, কেউ বাধা দিয়ে আমাদেরকে আটকাতে পারবেন না। সারা দেশে আবারও বইতে শুরু করেছে নির্বাচনের হাওয়া। রাজনীতির আকাশে যেন অদৃশ্য এক উত্তেজনা। চায়ের দোকান, অফিসের আড্ডা, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিংবা সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড, সবখানে এখন একটাই প্রশ্ন: বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে? রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে, জোট গঠনের হিসাব নিকাশ চলছে, আর সাধারণ মানুষের যেন নীরব পর্যবেক্ষক থেকে ধীরে ধীরে হয়ে উঠছে সক্রিয় বিশ্লেষক। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সামনে এসেছে একটি নতুন জরিপ, যা ইতিমধ্যে আলোচনা তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পরিচালিত এই জরিপে দেখা যাচ্ছে, সরকার প্রধান হিসেবে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে দেখতে চান 47.6% ভোটার। অন্যদিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন 22.5% মানুষ। এছাড়া 2.7% ভোটার সমর্থন জানিয়েছেন নাহিদ ইসলামকে। তবে শুধু ব্যক্তি নয়, জোটের হিসাবেও উঠে এসেছে গুরুত্বপূর্ণ চিত্র। জরিপ বলছে 22.80% ভোটার ঝুঁকছেন বিএনপির ভোটের দিকে। 31% মানুষ আগ্রহী দেখিয়েছেন জামায়াত ও এনসিপির জোটে। ইসলামী আন্দোলনের পক্ষে সমর্থন রয়েছে 1%। আর সবচেয়ে অবাক করা বিষয়, 13.20% মানুষ এখনো সিদ্ধান্তহীন। অর্থাৎ নির্বাচনের মাঠে এখনো পুরোপুরি নির্ধারিত নয়। রাজনীতির কারণ বাজারে সামাজিক গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এই জরিপ প্রকাশ করে। এতে অংশ নেন মোট 5147 জন, যাদের মতামত থেকে উঠে এসেছে এই চিত্র। তবে গবেষণা প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে, এই জরিপ চূড়ান্ত ফলাফলের পূর্বাভাস নয়, বরং বর্তমান জনমতের একটি প্রতিফলন মাত্র। আরও একটি বিষয় নজরে এসেছে, জরিপে 22.2% মানুষ কোনো উত্তর দেননি এবং নারীদের অংশগ্রহণ ছিল তুলনামূলকভাবে কম। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই জনমত কি নির্বাচনের আগেই বদলে যাবে, নাকি এটাই ভবিষ্যৎ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত? বাংলাদেশের রাজনীতি বরাবরই চমক পছন্দ করে, তাই শেষ মুহূর্তের আগে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। একটা বিষয় পরিষ্কার, দেশের মানুষ দেখছে, ভাবছে, হিসাব করছে, আর রাজনৈতিক ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নির্বাচনের দিকে। এখন দেখার বিষয়, জনগণের এই বার্তা শেষ পর্যন্ত ক্ষমতার সমীকরণ কতটা বদলে দেয়। আত্মত্যাগ, এই মানুষগুলো যে যারা জীবন উৎসর্গ করেছে, এদের এই ত্যাগ কি কখনো বৃথা যেতে পারে? আমরা যারা বেঁচে আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, আমরা কি কখনো এই তাদের এই ত্যাগগুলো বৃথা যেতে দিতে পারে? আমরা বৃথা যেতে দিতে পারি না প্রিয় ভাই বোনেরা। এখন যদি বৃথা যেতে দিতে না হয়, তাহলে আমরা যারা পেছনে রয়ে গেছে আমাদের কি করতে হবে? আমাদের দুটো কাজ প্রিয় ভাই বোনেরা। একটি কাজ হচ্ছে, যেই অধিকার আদায়ের জন্য ওই মানুষগুলো জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে কেউ কেউ, সেই অধিকার আমাদের আদায় হওয়ার সময় হয়ে এসেছে। অর্থাৎ 12 তারিখ যেই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ এক যুগেরও বেশি সময় ধরে অপেক্ষা করেছে, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে চায়, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের মতামত তুলে ধরতে চায়, সেই নির্বাচন আমাদের সামনে উপস্থিত এবং জনগণ সেদিন 12 তারিখে তাদের সেই অধিকার প্রয়োগ করবে। এবং একই সাথে প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো যারা
জীবন উৎসর্গ করেছে, যারা শহীদ হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, অত্যাচার নির্যাতন সহ্য করেছে হাজারো লক্ষ মানুষ, এই মানুষগুলোর আরেকটি প্রত্যাশা ছিল। এই যে এখানে আজকে ধানের শীষের প্রার্থী আমিনুল একটু আগে আপনাদের এলাকার যে সমস্যা বলে গেল, এরকম সমস্যা এই এলাকায় ঢাকা 16-তে যেমন আছে, ঢাকা মহানগরীতে যেমন আছে, সমগ্র বাংলাদেশের মানুষের বিভিন্ন সমস্যা আছে। কর্মসংস্থানের সমস্যা আছে, নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার সমস্যা আছে, আমাদের তরুণ যুবক ভাই বোনদের কর্মসংস্থানের সমস্যা আছে, শিক্ষার্থীর আগামী দিনের প্রজন্ম যারা শিক্ষার্থী তাদের শিক্ষার বিষয়ে সমস্যা আছে। এখানে আমিনুল হাসপাতালের কথা বলেছে, সমগ্র বাংলাদেশের জেলা উপজেলা গ্রাম পর্যায়ে মানুষের স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করার সুবিধা আছে। অর্থাৎ এক কথায় আমরা দেখেছি গত 16 বছরে কিভাবে মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের মেগা পরিবর্তন হয়নি, বরং আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে দেশ এবং দেশের মানুষের আমাদেরকে ভাগ্যের পরিবর্তন করতে হবে, এবং সে কারণেই আপনারা নিশ্চয়ই দুদিন আগে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সমগ্র দেশের মানুষের সামনে আমরা আমাদের দলের ম্যানিফেস্টো উপস্থাপন করেছি। সেখানে আমরা নারীদেরকে কিভাবে আমরা সামনে এগিয়ে নিতে চাই, সেখানে আমরা ছাত্রদের লেখাপড়ার জন্য কি ব্যবস্থা করতে চাই, সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমরা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমাদের 40 লক্ষ প্রতিবন্ধী মানুষ আছে সারা দেশে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। সেখানে আমরা উল্লেখ করেছি যে কিভাবে আমরা আমাদের কৃষক ভাইরা যারা পরিশ্রম করে আমাদের খাদ্যের যোগান দেন, সেই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। সেখানে আমরা সুন্দরভাবে উল্লেখ করেছি আপনাদের এলাকার সন্তান আমিনুল যেমন একজন প্রফেশনাল খেলোয়াড়, শুধু আমিনুল একা কেন হবে, আমিনুল মতানো শত শত আমিনুল কিভাবে আমরা তৈরি করতে পারি দেশে, সেটির উল্লেখ আমরা করেছি। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে একটি বিশাল বড় কাজ আছে। 12 তারিখে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে, নির্বাচিত করতে হবে যে কাদেরকে দিয়ে আমরা দেশ পরিচালনার দায়িত্ব করব। একই সাথে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেছি। আজকে এই জনসভায় দাঁড়িয়ে আপনাদের সামনে হয়তো আমি আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ তাদের সম্পর্কে হয়তো আমি অনেক কথা বলতে পারতাম, তাদের সম্পর্কে হয়তো আমি অনেক গীবত গাইতে পারতাম, কিন্তু আমি যদি প্রতিপক্ষ সম্পর্কে বা কারো সম্পর্কে যাই বলি না কেন, তাতে কি জনগণের কোনো লাভ হবে? প্রিয় ভাই বোনেরা, জনগণের কোনো লাভ হবে না। আজকে সময় এসেছে, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা মনে করি 5ই আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি, এই ফ্যাসিস্ট রাজনীতির আর কোনো জায়গা হবে না, হবে না, হবে না। আজকে আমার পূর্ববর্তী বক্তাগণ কথা বললেন, শহীদ পরিবারের সদস্য বৃন্দ এবং আহতরাও কথা বললেন। সবার কথা থেকেই আমরা স্পষ্ট হয়েছি যে আমাদের এই মুহূর্তের জরুরি দাবিটা কি। আমরা সবাই বিচার এবং সংস্কারের কথা বলছি। 5ই আগস্ট পরবর্তী এই নতুন বাংলাদেশে এই যে সরকার গঠিত হয়েছে এবং যারা এই রাজনীতি করতে চাচ্ছে সামনে, তাদের সকলের ন্যায্যতা হচ্ছে এই শহীদ পরিবার এবং এই আহত যোদ্ধা বৃন্দ। ফলে তাদের মনের আকাঙ্ক্ষা কি সেটা আমাদের সকলকে বুঝতে হবে। আজকে দেশে শত শত মামলা হয়েছে, এই শহীদ পরিবারের সদস্যবৃন্দগুলো মামলা করেছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের খুনিদেরকে আসামি করে মামলা করা হয়েছে। যদি এর বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে, তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে? ফলে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সালা কি হবে। আমরা মনে করি 5ই আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি, এই ফ্যাসিস্ট রাজনীতির আর কোনো জায়গা হবে না, হবে না, হবে না। ফলে আমরা বলবো যে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি নির্বাচন পিছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কারভাবেই বলতে চাই, পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই,
যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। ফলে সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কত দিনের মধ্যে কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে পারবো এবং দৃশ্যমান সংস্কার আমরা বাস্তবায়ন করতে পারবো, সেটা সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে। এবং আমি বলবো যে এই বাংলাদেশে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর